ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রে ঠিকাদারের বাড়িতে গুলি চালানোর ঘটনার মূল অভিযুক্ত রণবীর দেবনাথকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বিশালগড় থানার পুলিশ। অভিযুক্ত কুখ্যাত মাফিয়া রণবীর দেবনাথ ফোন করে রাজেশ আচার্য থেকে শুরু করে একাংশ ব্যক্তিদের প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে। উক্ত মামলায় কুখ্যাত মাফিয়া রণবীরের সঙ্গে গত কিছুদিন আগে বিশালগড় অফিস টিলায় সংঘর্ষ হওয়া অপর গোষ্ঠীর বলে পরিচিত শুভম সাহা এবং আরেক রণবীর সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বিশালগড় থানার পুলিশ। যদিও তাদের এই গুলিকাণ্ডের ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র নেই। যদিও রণবীর সরকার বিশালগড় বিধানসভা কেন্দ্রের সমাজদ্রোহী হিসেবেই পরিচিত। বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় লুটপাট, চোরাই কাঠের মেল চালানো সহ বেশ কিছু ঘটনায় অভিযুক্ত রণবীর সরকারের বিরুদ্ধে মামলা রয়েছে বিশালগড় থানায়। অপরদিকে নেশা কারবার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে শুভম সাহার নাম জড়িত রয়েছে, কিন্তু গুলিকাণ্ডের ঘটনায় তাদের দুজনের কেউই যুক্ত নয় বলে দাবি স্থানীয় সূত্রে। মূলত বিশালগড় থানার পুলিশ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার তীব্র ভৎসনার মুখে পড়ে নিজেদের মুখ বাঁচাতে কুখ্যাত মাফিয়া রণবীর দেবনাথের মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার করে বিশালগড় থানায় নিয়ে আসা হয়েছে বলে মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে প্রথমে আরামবাগ শ্মশান সংলগ্ন এলাকা থেকে শুভম সাহাকে এবং শেষ রাতে নিজ বাড়ি থেকে রণবীর সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বিশালগড় থানার পুলিশ। কিন্তু ত্রিপুরার জনগণ জানতে চাইছে বিশালগড় বিধানসভা কেন্দ্রের কুখ্যাত মাফিয়া রণবীর দেবনাথকে কবে গ্রেপ্তার করবে পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সেদিন 15 তারিখ সন্ধ্যা 7টার সময় আমি যখন কাজের সাইডের থেকে আমি বাড়িতে আসার সময় রণবীর দেবনাথ আমারে কল করছে, কইরা কইছে যে বিশালগড় ডিএম অফিসের পেছনে যেই শ্মশানের মাঠ ওইখানে যাওয়ার লেগে। আমি গেছি, আমি তো কাজ থেকে আইতেছি, এখন তো যাওয়াটা আমার দ্বারা পসিবল হতো না, আমি পরে কথা কম। তো দেন হ্যাঁ কইছে যে আর যাওয়ার লেগে যে কোনো উপায়ই হোক যাইতে হইব। তখন আমি যখন যাই, যে যখন কইছে কি হয়েছে, কী ব্যাপার আমার ডাকা হয়েছে, তখন হ্যাঁ সাথে আরও 6-7টা ছেলে আসলো, কইছে যে আমার 12 লক্ষ টাকা দেওয়ার লেগে, নাইলে আমি ওইখান থেকে বাড়িতে আইতে পারতাম না। তখন আমি কী কারণে 12 লক্ষ টাকা দিতাম এটা, তখন কইছে যে আমি সরকারি কন্ট্রাক্টারি কাজ করি, তার লাগে 12 লক্ষ টাকা হেরে দিতেই হইব, না দিলে আমার প্রাণে মায়েরা ফলাইব। দেন আমি কইছি যে এটা হলো তাহলে আমার মায়েরা নেই, বাট আমি তো টাকা দিতে পারতাম না। তখন হ্যাঁ বন্ধু মানে পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি করছে, একটা উপরে একটা নিচে। তো কইছে যে হ্যাঁ আমার এখন মায়েরা নিব, হেরে টাকা দিতাম। তখন আমি কইছি যে ঠিক আছে, আমার কাছে যে এত টাকা নাই, আমি 1 লক্ষ টাকা হেরে দিয়ে দিব আমার প্রাণটা ভিক্ষা দেওয়ার লেগে। তখন আমি কইছি যে হ্যাঁ কইছে যে সঙ্গে সঙ্গে হইতো না, এরা 12 লক্ষ টাকাই দিতে লাগবো। তখন আমার কইছে যে আর 2 লক্ষ টাকা দেবো। আমি তখন কইছি 2 লক্ষ টাকা আমি ব্যস্ত, তুমি এর বেশি পারতাম না। তখন রাত তো 8:30 বাজে আছে গা। তখন হ্যাঁ আমার 1 ঘন্টার সময় হয়েছে, 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা দেওয়ার লেগে। তখন রাত্রেবেলা আমি বিভিন্ন জায়গার থেকে আমার আত্মীয় পরিজন যারা আছে সবাই থেকে 1.5 লক্ষ টাকা ব্যবস্থা করি, এবং রাত্র 9:30টার সময় হ্যাঁ সাঙ্গবাঙ্গ বিশ্বজিৎ দেবনাথ, কর্ণজিৎ দাস, তারা 2 জন এবং পেছনে একটা কালো কালার স্করপিও আসলো, ওইটার মধ্যে মেবি রণবীর ছিল। ওরা আয়া আমার বাড়ির সামনের থেকে 1.5 লক্ষ টাকা নিছে। এবং 16 তারিখ বিকালবেলা আমার বাড়িতে ছাদ ডালাই চলতেছিল। আমার বাড়ির সামনে যাইয়া 3 গাড়ি, একটা সাদা থার, একটা সাদা স্করপিও, একটা কালো স্করপিও নিয়ে গিয়া ওইখানে 2 রাউন্ড আবার ফায়ারিং করছে। তখন 4টা বাজে আমার বাড়িতে 40-50 জন লেবার আসলো, তারা খাওয়া দাওয়া করতেছিল, আমার আত্মীয় পরিজনরা আসলো। তখন কইছে যে বাকি 10.5 লক্ষ টাকা সন্ধ্যা 6টার মধ্যে দেওয়ার লেগে, না হইলে এখান থেকে আমরা বাড়িঘর ছাইরা যাওয়ার লেগে। তখন আমরা কী করছি, প্রাণ ভয়ে এখান থেকে বাড়িঘর ছাইরা 4 দিন আমি অন্য জায়গায় আসলাম। তারপর যখন 20 তারিখ আবার পুনরায় বাড়িতে আসি, তখন হ্যাঁ আবার এইভাবে খবর পাই আয়া আমার বাড়ির সামনে, মা বাড়িতে ছিল, আমি বাড়িতে ছিলাম না, কাজের সাইডে ছিলাম। তখন হ্যাঁ আবার বাড়ির সামনে 2 রাউন্ড ফায়ারিং করে, এবং মা যখন আমার ফোন করে কান্নাকাটি করে, তখন আমি কী করি, মা তখন মার গয়না নিয়ে বাবা যায় গরু নিয়ে, তো ওকে 4 লক্ষ টাকা টিভিএস শোরুমের সামনে আমার বাবা দেয় পরিমল দাসকে। ওই টাকা দেওয়ার পর কী করে যে পুনরায় গতকালকে মানে 22 তারিখ সকালবেলা 5:45টার সময় আমাকে ফেসবুকে ভয়েস পাঠায় যে ওকে আরও 10 লক্ষ টাকা দেওয়ার লাগে, না হইলে আমরা আবার কোনো মানে প্রাণে মাইরা ফেলা হইব। তো তৎসঙ্গে আমি এখন থানার প্রশাসনের দ্বারস্থ হব এবং প্রশাসনের কাছে এটা জানাবো যে ওদের যাতে অতি সত্বর কোনো একটা বিচার করা হয় এবং আমার পরিবারকে নিরাপদ রাখা হয়।
ঠিকাদারদের আমরা আসলে কি, আমরা তো সরকারি কাজকর্ম করি, সরকারি কাজ করে যাই 2 পয়সা রোজগার করি, ওই রোজগারের বিনিময়ে আমরা চলি। এবং ওই 2 পয়সা রোজগার যদি করাটা আমাদের দ্বারা ভুল হয়ে থাকে এবং ওরার কাছে এটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তো আমরা আর কিছু করার নেই। সরকারি কাজ করাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমরা আর কি বলবো। এটাই আমার অপরাধ, আমি সরকারি কাজ করি, কন্ট্রাক্টারি কাজ করি, এটাই। 16 তারিখে আমরা বাড়ি ঘর ছাদ ঢালাই কাজ চলতেছে, বাড়ি ভর্তি লেবার 40-50 জন খাওয়ান টাউন চলতেছে, তারা খাইতেছে, আত্মীয় স্বজন বাড়ি ভর্তি। এমন সময় রণবীর দেবনাথ আর এর বাবার নাম প্রদীপ দেবনাথ, তারা 3 গাড়ি ফুলাফাইন লইয়া আয়া আমার বাড়ির সামনে ফায়ারিং শুরু করছে। তখন তো আর জল নাই, কী হয়েছে বাইরেছি। হ্যাঁ কইতাছে সন্ধ্যা 6টার মধ্যে রণবীর দেবনাথ, সন্ধ্যা 6টার মধ্যে হ্যাঁ 12 লক্ষ টাকা দিতাম, আর নাইলে আমরা বাঁচতে পারতাম না। এই কথা কয়ে এসে না তখন অপরাধ কিতা কে লিগে 12 লক্ষ টাকা দিতাম। তখন হ্যাঁ কইতাছে, কারণ আমার ছেলে সরকারি কন্ট্রাক্টর, মেয়ে কাস্টম অফিসার, এটিও আমার অপরাধ। টাকা না দিলে আমরা বাঁচতে পারতাম না, থাকতে পারতাম না। ভয়ে আমরা বাড়ি গোছাইরা সবাই গেছি, 7 দিন বাইরে কাটাইছি। 20 তারিখ আইসি পরে আবার আয়া ফায়ারিং করছে, আর করছে পরে তো নিরুপায়, বাঁচতেইব থাকতেইব, আর কী করুন, পথ পাই না। তখন সোনা গয়নারে দিয়া আমার স্বামীরে দিয়া পাড়াইয়া গোল্ড লোন লইয়া হ্যাঁ 4 লাখ টাকা দিছি। তারপর রণবীর দেবনাথ একটা ছেলেরে পাঠাইছে, পরিমল সরকার নামে পাঠাইছে। পরে হ্যাঁ টিভিএস শোরুমের সামনে টাকাটা আয়া লইয়া গেছে পরে দিয়ে তো ভাবছি যাই হোক, তবু তো থাকতে পারুম, বাঁচতে পারুম। পুনরায় আবার আগামীকালকা আবার হ্যাঁ 10 লাখ টাকা গতকালকে 10 লাখ টাকা দিতে আমার ছেলের মোবাইলের মধ্যে হ্যাঁ হুমকি, একায়া ফোন করে বয়স পাঠাইতেছে হ্যাঁ 10 লাখ টাকা দিতাম, নাহলে আমরা বাঁচতে পারতাম না। তো আমার এই করজোরে নিবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমি যেমন ছেলে মেলে শান্তিতে বাঁচতে পারি, বাঁচার ব্যবস্থাটা যেন তাই করে থাকতে যেন আমরা পারি।